শহরের সেরা ক্যাসিনো। টেবিলে এসে বসলো 29 বছরের এক যুবক। ক্যাশ ভর্তি ব্রেকফাস্টে এগিয়ে দিল টেবিলের মাঝখানে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। অনেকে বলে পুরো ঘটনাটা দূর থেকে লক্ষ্য করছিল ব্রিটিশ নৌবাহিনীর এক ইন্টেলিজেন্স অফিসার। কি ঘটনাটা চেনা মনে হচ্ছে? কে বা এই ব্রিটিশ অফিসার? ঠিক ধরেছেন, এই অফিসারের নাম ইয়ান ফ্লেমিং, যিনি বহু বছর পরে সৃষ্টি করেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্পাই ক্যারেক্টার বন্ড, জেমস বন্ড। আর এই ঘটনারই প্রতিধ্বনি শোনা যায় তার লেখা প্রথম বন্ড নভেল ক্যাসিনো রয়্যালে। গেমিং টেবিলে বসে থাকা ওই মানুষটা কিন্তু কাল্পনিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে দুঃসাহসী স্পাইদের একজন, দুস্কো পোপভ। তাই আজও এই প্রশ্ন বারবার উঠে আসে, ইয়ান ফ্লেমিং জেমস বন্ডকে সৃষ্টি করেছিলেন কাকে রেখে? কিন্তু বিশ্বাস করুন, জেমস বন্ডের কানেকশন সেফ একটা ট্রেলার। কারণ আসল গল্পটা এমন একজনের যে বছরের পর বছর হিটলারের ইন্টেলিজেন্স এজেন্সিকে তাদেরই চোখের সামনে দাঁড়িয়ে ঠকিয়েছে। খাতায় কলমে ছিল জার্মান মিলিটারির একজন সেরা স্পাই, আর আড়ালে MI6 এর সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাসেট। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সবকিছু থাকা সত্ত্বেও কেন এই জীবন বেছে নিয়েছিল সে? উত্তরটা লুকিয়ে আছে 1937 সালে জার্মানিতে। দুস্কো পোপভ তখন আইনের ছাত্র, ধনী সার্বিয়ান পরিবারের ছেলে, দেদার পয়সা ওড়ায়। কিন্তু সে নাৎসিদের সহ্য করতে পারত না। হিটলারের জার্মানিতে এটা একটা ভয়ঙ্কর অপরাধ। একদিন দরজায় কড়া নাড়ল গেস্টাপো, তারপর গ্রেফতার। সেই প্রথম পোপভ কাছ থেকে দেখল নাৎসি শাসন কি ভয়ঙ্কর হতে পারে। শেষ পর্যন্ত পরিবারের ক্ষমতা আর কূটনৈতিক চেষ্টায় মুক্তি পেল সে। জার্মানি ছাড়তে বাধ্য হল। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিল একজন, তার প্রিয় বন্ধু জনি জেপসন। একে কিন্তু ভুললে চলবে না, কারণ এই গল্পের শেষে সবচেয়ে বড় দামটা এই মানুষটাকে দিতে হবে। 1940 একদিন জনি এলো একটা প্রস্তাব নিয়ে। জার্মান মিলিটারি ইন্টেলিজেন্স অ্যাবওয়্যার দুস্কো পোপভকে রিক্রুট করতে চায়। কি আয়রানি, যারা তাকে পাঠাচ্ছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে, সেই জার্মানি এখন নিতে চায় তাদের নিজের দলে। তাদের চোখে পোপভ পারফেক্ট ক্যান্ডিডেট। উচ্চশিক্ষিত, 5টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। আর সবচেয়ে বড় কথা, লোকটাকে দেখে স্পাই মনেই হয় না। অফার অ্যাকসেপ্ট করলো পোপভ। তারপর গোপনে ব্রিটিশ ইন্টেলিজেন্সের দরজায় গিয়ে কড়া নাড়ল। হতে চায় ডাবল এজেন্ট। MI6 মুহূর্তে বুঝে গেল এ শুধু একটা এজেন্ট নয়, জার্মানির ভেতরে ঢোকার দরজা। লেখা হলো এক নতুন ব্রিটিশ কোড নেম, ট্রাইসাইকেল। ঠিক 1 বছর পর সেই হোটেল প্যালেসিও এস্টোরেল, তবে এবার ক্যাসিনো নয়, একটা প্রাইভেট মিটিং। টেবিলের অন্যদিকে এক জার্মান হ্যান্ডলার। সে প্রশ্ন করছে আর পোপভ একের পর এক উত্তর দিচ্ছে। প্রতিটা খবর জার্মানির কাছে গোল্ড মাইন, আর পোপভ হয়ে উঠছে আরও বিশ্বাসযোগ্য। কিন্তু এত গোপন খবর দিচ্ছে কেন? এগুলো আসলে খবর নয়, একটা ট্র্যাপ। ব্রিটিশ ইন্টেলিজেন্সের নির্দেশে খুব সাবধানে তৈরি হচ্ছিল একটা মিথ্যার জাল, আর তাতে ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল হিটলার ও তার বাহিনী। জার্মানিরা কল্পনাও করতে পারেনি কি ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছে তারা। 1944 এবার আসল পরীক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় সামরিক অভিযান। ব্রিটেন আর আমেরিকা প্রস্তুত। কিন্তু সমস্যা একটাই, হিটলার যদি আগে থেকে জেনে যায় আসল আক্রমণ কোথায় হবে, তাহলে সৈন্যরা ফ্রান্সের মাটিতে পা রাখার আগেই রক্তে ভেসে যাবে ইংলিশ চ্যানেল। তাই সিদ্ধান্ত হলো জার্মান ইন্টেলিজেন্সকে বিশ্বাস করাতে হবে আক্রমণ হবে স্ট্রেট অফ ডোভারে। এই অসম্ভব প্রতারণা আদৌ কি সফল হবে, সেটা নির্ভর করছে হিটলার কতটা বিশ্বাস করবে তার গুপ্তচরদের। আর সেই তালিকায় একটি নাম, দুস্কো পোপভ। সবকিছু পরিকল্পনা মতো এগোচ্ছে। ঠিক তখনই এলো একটা খবর, জনি জেপসন হঠাৎই নিখোঁজ। আর তার থেকেও বড় প্রবলেম, জনি শুধু এখন পোপভের বন্ধু নয়, সে এক ব্রিটিশ ডাবল এজেন্ট। জনি ধরা পড়লে পোপভের নাম বলার জন্য একটা রাতই যথেষ্ট। কিন্তু দুস্কো পোপভের মাথায় তখন অন্য হিসেব। সে জানতো এই মুহূর্তে যদি সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে প্রথম সন্দেহটা যাবে তারই দিকে। তাই যে কাজটা কোনো সুস্থ মানুষ করতো না, সেটাই করলো পোপভ। সে নিজেই উড়ে গেল লিসবনে, আবার সেই জার্মান হ্যান্ডলারদের মুখোমুখি। ঘরে ঢুকেই পোপভ রেগে আগুন। সেই প্রশ্ন করতে শুরু করলো জার্মান অফিসারদের, আমার অপারেশন থেমে আছে কেন?
পেমেন্ট কোথায়? আর একজনের জন্য পুরো নেটওয়ার্ককে সন্দেহ করবেন আপনারা? কয়েক মিনিটের মধ্যেই জার্মান অফিসাররাই ব্যাকফুটে। শেষ পর্যন্ত সন্দেহ করা তো দূরের কথা, আবারও পোপভের ওপর আস্থা রাখলো তারা। অমানসিক নির্যাতন সত্ত্বেও জনি কিন্তু পোপভের পরিচয় ফাঁস করেনি। শেষ পর্যন্ত এক কনসেন্ট্রেশন ক্যাম্পেই হারিয়ে যায় তার জীবন। আরও একবার সে বাঁচিয়ে যায় তার প্রিয় বন্ধুকে। 4 জুন 1944 হাজার হাজার অ্যালাইড সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে নামতে শুরু করে। কিন্তু হিটলার তখনও নিশ্চিত এটা আসল আক্রমণ নয়, মূল আঘাত আসবে ডোভার স্ট্রেটে। হারল হিটলার, যুদ্ধ শেষ। আর দুস্কো পোপভ, সে হয়ে গেল এক কিংবদন্তি। আজও প্রশ্নটা থেকে যায়, জেমস বন্ডের মধ্যে দুস্কো পোপভের ছায়া কতটা? তার উত্তর হয়তো ইতিহাসের কাছেই থেকে যাবে। কিন্তু একটা কথা নিশ্চিত, বন্ডের রিটেক আছে, কিন্তু দুস্কো পোপভ ভুল করলে তার জন্য অপেক্ষা করত মৃত্যু। যদি বাস্তবের রহস্য আর ইতিহাসের অবিশ্বাস্য গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ বাস্তব অনেক সময় কল্পনার থেকেও অনেক বেশি রোমাঞ্চকর।